চোখ খুলে দেখো না আলো এসেছে, চোখ খুলে দেখো না আলো এসেছে, আলো ছাড়া পৃথিবী যেন অন্ধকারের দেশ, তোমায় চোখ খুলে দেব আমি আলো পড়িয়ে, তোমায় চোখ খুলে দেব আমি আলো পড়িয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টিং স্টুডেন্ট। আমরা আরো একটা ভিডিও নিয়ে এসেছি। এবার আমরা ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের আলো অধ্যায়টা নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমরা শুরু করি তাহলে আলোর আমাদের প্রথম পর্ব আজকে, কারণ আলো একটা বিশাল বড় চ্যাপ্টার। তো আলোর কয়েকটা এপিসোড আমাদের লাগবেই, কয়েকটা পর্ব বানাতে, পুরো শেষ করতে একটা ভিডিওতে কমপ্লিট হবে না, আমাদের 3-4টে ভিডিও লাগবে। তো আমাদের ফার্স্ট আজকে পর্ব। তো দেখো আমরা কি নিয়ে পড়বো আজকে? আলো। তো আলোটা কি জিনিস? তো আমরা আলো একটু দেখে নিই, আলোটা কি জিনিস। আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বললাম? আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে আর আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। কি বললাম? তিনটে পয়েন্ট মাথায় রাখবে। কি কি? আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই যে এই কথা, এটা কিন্তু শর্ট কোশ্চেনে দেয়, এমসিকিউ তে বা শূন্যস্থান নামের সময় দেয়। আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো কি দিয়ে শূন্যস্থান দিয়ে দেয়, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট কি বললাম? আলো তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। আর কি? যত আলো আমাদের চোখে দর্শনের অনুভূতি জানায়। এই তিনটে জিনিস মাথায় রাখবে, তাহলে আলো কি জিনিস সেটা আমরা জানলাম। এবার আলো সম্পর্কে আমরা আরো একটু বেশি ইনফরমেশন দেব। আলো দেখো, আলো যদি বলো আলোর বৈশিষ্ট্য সেটাও বলতে পারো, বা আলোর আরো ইনফরমেশন সেটাও বলতে পারো। আলো এক প্রকার শক্তিও, আমরা কি বলবো? আলো এক প্রকার শক্তি। কেন বলছি আমরা আলো এক প্রকার শক্তি? দেখো আলোর কিন্তু কনভার্সেশন হয়, অর্থাৎ আলো একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, আবার অন্য শক্তি থেকে আলো ওই শক্তিতে ফিরে আসতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। ধরো আলো, আমরা যদি একটা ধরো বাড়িতে যে সুইচগুলো টিপি, আমরা একটা সুইচ টিপলে দেখবে আলোটা জ্বলে যায়। তার মানে এখানে কি হচ্ছে? আমরা তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো এখানে। দেখো লাইটটা টিপলাম মানে কারেন্ট দিলাম, কারেন্ট যাওয়ার পরে আমরা আলো পাচ্ছি, বাল্ব থেকে আলোটা নির্গত হচ্ছে। তাহলে আমাদের তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হলো। আবার কি হয়? অনেক সময় দেখবে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তার একটা এক্সাম্পল মনে করো, সোলার সিস্টেম যেগুলো হয়, দেখবে সূর্যালোকে অনেক সময় দেখবে গ্রামের বাড়িতে অনেকের দিকে থাকে, সূর্যালোকে সোলার সিস্টেমটা কি হয়, সূর্যালোকে আলোটা স্টোর করে রাখে এবং রাত্রেবেলায় সেটা দিয়ে তোমার কারেন্ট, পাখা চালায়, বাল্ব চালায়, এগুলো জ্বালায়। ঠিক আছে? তো এখানে দেখো আলোক শক্তি অর্থাৎ সূর্যালোকের শক্তিটা কি হলো, এলো, যে তার থেকে আমরা বিদ্যুৎ মানে কি করছি, লাইটটা জ্বালাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ বা কারেন্ট, পাখা চলছে, তাহলে আলোক শক্তি থেকে এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তা আমরা দেখলাম কি শক্তি তোমার কি আলো এক প্রকার শক্তি, যেটা কনভার্সেশন হয় আলো তোমার তড়িৎ শক্তিতে, বা তড়িৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট দেখো আলো কেমন ভাবে যাতায়াত করে? সরল রৈখিক পথে যাতায়াত করে। সরল রৈখিক অর্থাৎ আলো সরল রৈখিক ভাবে যাতায়াত করে। ঠিক আছে? আলোটা যায় দেখবে সরল রৈখিক ভাবে। আর কি হতে পারে? আলোর দুটো ধর্ম আছে। ঠিক আছে? এটা তোমাদের ক্লাস 11-12 এর জিনিস, শুধুমাত্র এইটুকু জেনে রাখো, আলোর দুটো ধর্ম আছে। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, আর একটা হচ্ছে কণা ধর্ম। এই দুটো ধর্ম আছে। এর ডিটেইলস তোমাদের জানা দরকার নাই, এটা 11-12 এর পার্ট। তো জাস্ট দুটো ধর্ম আছে, এটা যে মনে রেখো। আর কি হতে পারে? আর হচ্ছে আমরা বলতে পারি আলোর বেগ সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আলোর বেগ তোমার অঙ্ক করতে গেলে তোমার আলোর বেগটা লাগবে। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায়। বুঝছে? এটা এসআই পদ্ধতিতে আমরা বলতে পারি, একক এসআই পদ্ধতিতে।
এটাকে যদি আমরা সিজিএস এ কনভার্ট করতে চাই তাহলে কি হবে? তাহলে দেখো মিটারটাকে আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, আর সেন্টিমিটার নিয়ে যেতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, 3 × 10⁸ ইনটু 100, এটা হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো 100টা আমরা কি লিখতে পারি? 10⁸ ইনটু 100টা আমরা লিখতে পারি না 10 স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো 3 ইনটু সূচকের নিয়মে যাই, দেখো 10⁸ আর 10⁻², তার মানে 10⁻10, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল তখন সিজিএস এ কনভার্ট হয়ে গেল। অর্থাৎ যদি আলোর বেগ তোমার মিটার পার সেকেন্ডে চাই তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর যদি এতে চাই সিজিএস এ চাই তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আলোর বেগ। আবার দেখবে আমরা জানিও অনেক সময় দেখবে আলো 1 সেকেন্ডে কতটা যায়? 1,86,000 মাইল। 1,86,000 মাইল, অর্থাৎ এটা মাইলে 1,86,000 মাইল যায়। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলো সম্পর্কে কিছু ইনফরমেশন দিলাম। আলো কি, ঠিক আছে, বইয়ে অত হয়তো ডিটেইলস নেই, সামান্য এটা মনে রেখো আলো সম্পর্কে পড়ছো যখন। আচ্ছা, এবার আমরা আসি যেটা আমাদের মূল পর্বে, সেটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দর্পণ সম্পর্কে। ঠিক আছে, দেখো দর্পণ কি জিনিস? দর্পণ নরমালি দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। কি বললাম? দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে বলে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কি? সমতল দর্পণ সম্পর্কে তোমাদের কিছু নেই, ঠিক আছে, ক্লাস 10-এ এটা 8-এ মোটামুটি পড়েছিল, তাই বেশি ইনফরমেশনে আমরা যাব না। এটা জাস্ট একটু বলছি, ক্লাস 7-8-এ মনে হয় তোমরা পড়েছো এটা। সমতল দর্পণে বাড়ির যে নরমাল আয়নাগুলো থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের সমতল দর্পণ। মানে কি, দেখবে বাড়ির সামনে আয়নাগুলোতে যখন আমরা দাঁড়াই তখন একই আকৃতি, একই সাইজের, একই সবকিছু হুবহু একই টাইপের আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাই। ঠিক আছে, তো ওটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। হলো? তো এইটুকু জানো, এর কিছু বাইরে কিছু নেই সমতল দর্পণ। আচ্ছা, আমাদের পড়তে হবে এবং গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ জিনিসটা কি? ধরো কোনো একটা ফাঁপা গোলক নিয়েছো, ঠিক আছে, একটা কাঁচের ফাঁপা গোলক আছে, বৃত্তলয় কিন্তু গোলক। এবার এই গোলকটা কোনো একটা প্রতিসরক তলে, ঠিক আছে, যদি লাইট পড়ে তাহলে এই গোলকের অংশটাকে বলছে আমাদের গোলীয় দর্পণ। কি বললাম? গোলকের ফাঁপা অংশ, যেখানে গোলকের কোনো গোলকের ফাঁপা গোলকের তোমার হচ্ছে ফাঁপা গোলকের অংশ যেখানে লাইটটা পড়ে প্রতিফলিত হয়ে যায়, ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার হচ্ছে গোলীয় দর্পণ। অর্থাৎ কোনো একটা প্রতিসরক তলে যদি কোনো লাইট পড়ে এবং সেখান থেকে যদি রিফ্লেকশন হয় তখন সেই অংশটাকে বলছে গোলীয় দর্পণ। সেই গোলকের ফাঁপা অংশটাকে বলছে গোলীয় দর্পণ। এখন এই গোলীয় দর্পণ হচ্ছে দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে অবতল দর্পণ, আর দ্বিতীয় হচ্ছে উত্তল দর্পণ। কি বললাম? একটা অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ, উত্তল দর্পণ কোনটা? দেখো বললাম এক্ষুনি, কি বললাম, একটা যদি ফাঁপা গোলকের অংশ হয়, কোন একটা কাঁচের ফাঁপা গোলক আছে, সেই ফাঁপা গোলকটাকে তুমি যদি আড়াআড়ি ভাবে সমান দুভাগে ভাগ করো, তাহলে দেখো এইদিকের একটা পার্ট হচ্ছে, আমরা এই পার্টটাকে তুলে নিলে এরকম একটা পার্ট হচ্ছে, আর এইদিকের পার্টটাকে তুলে নিলে দেখো এইদিকে একটা পার্ট হচ্ছে। ঠিক আছে, তো এই পার্টটা যে কোনো একটা দিক ঘষা থাকে এইভাবে, হলো, আর এই পার্টটা ভিতর দিক ঘষা থাকে। বুঝলে? এবার এইটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে তোমাদের উত্তল দর্পণ। তাই স্যার, অবতল দর্পণে কোথায় লাইটটা পড়বে?
এদিক তো ঘষা আছে, এদিক তো প্রলেপ দেওয়া আছে, ঘষা আছে কেন, প্রলেপ দেওয়া আছে। তাহলে এর লাইটটা বা এই প্রতিফলন কোন দিকে হবে, লাইটটা পড়বে অবতল দর্পণে, এইদিকে লাইট পড়বে, ঠিক আছে, এইদিকে প্রতিফলন হবে। উত্তল দর্পণে কোথায় পড়বে, লাইটটা দেখো এদিক তো ঘষা, তাহলে এই দিক থেকে লাইট পড়বে। তাহলে আমরা দেখছি অবতল দর্পণে লাইটটা পড়ে ভিতরের দিকে, আর উত্তল দর্পণে লাইটটা পড়ে, অর্থাৎ আলোটা পড়ে কোথায়, বাইরের দিকে। বুঝছে? আচ্ছা, এবার আমরা দেখব এই অবতল দর্পণ আর উত্তল দর্পণের যে কোনো একটা দর্পণ করি তাহলে বুঝতে পারবে। ভিতরের দিকে লাইট করছে, এদিক দিয়ে লাইট করবে, এটা একটা মনে করো অবতল দর্পণ, ঠিক আছে। এবার এই অবতল দর্পণের আমরা কোন দিক দিয়ে লাইট পাঠাবো, এই দিকে লাইট পাঠাবো, ঠিক আছে, আর এদিক দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। এখন এই অবতল দর্পণকে যদি একটা কাল্পনিক রেখা মনে করো, যদি অবতল দর্পণটিকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এই কাল্পনিক রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বললাম, প্রধান অক্ষ। এই যে কাল্পনিক রেখাটা পেলে, যে কাল্পনিক রেখা দর্পণটিকে সমান দুভাগে ভাগ করে সেটাকে বলা হয় প্রধান অক্ষ। আর এই প্রধান অক্ষটা যে দর্পণকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মেরু। বুঝছে? এবার এই যে এটা তো আমরা কি দেখলাম, যে একটা গোলকের অংশ, এই দেখো এটা হচ্ছে একটা গোলকের অংশ। এবার এই গোলকটা তুমি যদি সম্পূর্ণ করো তাহলে এর একটা কেন্দ্র থাকবে, এটাকে যদি মনে করো সম্পূর্ণ করো তাহলে একটা কেন্দ্র থাকে এখানে, তাই না? তাহলে এরকম জায়গায় একটা কেন্দ্র থাকে, কেন্দ্রটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এই মেরুটাকে ও দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর কেন্দ্র যদি সি হয় তাহলে কেন্দ্র থেকে মেরুর দূরত্ব হচ্ছে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আর এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো একটা আলো ফেলো, তাহলে আলোটা প্রতিফলিত হয়ে একটা প্রধান অক্ষের উপর একটা পয়েন্টে গিয়ে ওরা ছেদ করে। প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা ছেদ করে, ঠিক আছে। প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষকে কোনো একটা পয়েন্টে ছেদ করে, সেটাকে বলা হচ্ছে ফোকাস, এফ, ঠিক আছে। আর ও এফ, এই যে এই দূরত্বটা, এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য হলো, এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, যাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর ওসিটা বক্রতা ব্যাসার্ধ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতা ব্যাসার্ধকে আর এবং ফোকাস দৈর্ঘ্যকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটা জিনিস জানবো, এই বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক আছে, ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা শর্ট কোশ্চেনও দেয়, আবার প্রমাণটাও দেয়, 2 নম্বরের প্রমাণ দেয়, ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মধ্যে সম্পর্ক হচ্ছে r = 2f, ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণ ফোকাস দৈর্ঘ্য। আবার উল্টো লিখতে পারি f সমান r/2, ঠিক আছে, এটাও বলতে পারি আমি f সমান r/2। এটা আমরা এবার প্রমাণ করে দেখব, ঠিক আছে। কিভাবে আমরা প্রমাণ করব এটা দেখে নাও, খুবই ইজি। এটা মুছে দিলাম, দেখো r = 2f, আমরা প্রমাণ করব কি r = 2f। দেখো আমরা করছি কি, এই একটা অবতল দর্পণ নিলাম, হলো, এই দিক দিয়ে আমরা লাইট প্রধান অক্ষ এটা মনে করো,
এটা হচ্ছে মেরু ও, ঠিক আছে, এটা কেন্দ্র সি, এটা মনে করে ফোকাস এফ। এই প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা আমরা আলো পাঠাচ্ছি, দর্পণের এই বিন্দুতে আপতিত হলো এবং সেটা ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে গেল। তাহলে পি আর কিউ, আমি করছি কি, পি আর কিউ একটি লাইট পাঠালাম, আলো পাঠালাম, যেটা ফোকাসের মধ্য দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হলো। পি কিউ দর্পণের কিউ বিন্দুতে আপতিত হলো এবং ফোকাসের মধ্য দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়ে গেল। পি কিউ একটি আলোক রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হলো, ফোকাসের মধ্য দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ওএফ এর দৈর্ঘ্যটা কি? ওএফ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই ফোকাস দৈর্ঘ্য। ওএফটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য যাকে এফ দ্বারা প্রকাশ করছি। আর ওসিটা হচ্ছে আমাদের কি, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ যাকে আমরা আর বলছি। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই ক্লাস 7 এ 8 এ পড়েছো যে প্রতিফলন জিনিসটা কি। ঠিক আছে, সেইখানে এটার একটু কনসেপ্টটা লাগবে। প্রতিফলনটা আমি তাও বলে দিচ্ছি। ধরো কোনো একটা দর্পণ আছে জায়গায়, ঠিক আছে, কোনো একটা রশ্মিকে এই জায়গায় ফেললে, আলোক রশ্মিকে দর্পণের এই বিন্দুতে আপতিত হলো এবং এইদিকে প্রতিফলিত হয়ে গেল। আলোতে হচ্ছে তীর চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তীর চিহ্ন মানে কোন দিক থেকে আলো এসছে আর কোন দিকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই তীর চিহ্ন দিতেই হবে। ঠিক আছে, তো মনে করো পি কিউ একটি আলো দর্পণের এই বিন্দুতে কিউ বিন্দুতে আপতিত হলো এবং কিউ আর পথে প্রতিফলিত হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলন। এর প্রতিফলনের দুটো সূত্র হয়। কি সূত্র? এখান থেকে যদি আমরা একটা অভিলম্বটা নিই, ঠিক আছে, তাহলে প্রতিফলনের দুটো সূত্র দেখো। আচ্ছা, যেটা লাইটটা পড়লো সেটাকে বলা হয় আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর এই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু। এই বিন্দুটাকে বলছে আপাতন বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে দর্পণে যে বিন্দুতে আলোটা পড়ছে সেই বিন্দুটাকে বলছে আপাতন বিন্দু। সূত্র নাম্বার 1 কি? সূত্র নাম্বার 1 হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। কি বললাম? আরেকবার শুনে নাও। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একটা সমতলের মধ্যে থাকবে। ঠিক আছে, 2 নম্বর সূত্র কি? আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। আপাতন কোণ কোনটা বলবো? এই যে এই কোণটা, এই কোণটাকে বলছে আপাতন কোণ। অর্থাৎ অভিলম্বটা আপতিত রশ্মির সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ। আমি আরেকবার বলছি, আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর এই কোণটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ। আপাতন কোণ, প্রতিফলন কোণ। আপতিত রশ্মির সঙ্গে অভিলম্ব যে কোণ করে আপাতন কোণ, প্রতিফলিত রশ্মির সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ হয় সমান। অর্থাৎ এটা যদি মনে করো 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 60 হয় এটাও 60 হবে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো সূত্র ছিল। এবার এই কনসেপ্টটা এখানে একটু লাগবে। ঠিক আছে, তাই জন্য এটা আমি একটু বুঝিয়ে দিলাম। এটা তোমরা সবাই জানো ক্লাস 7 এ, তাও একবার রিমাইন্ডার দেওয়া যায়। এবার কি করছি আমরা? আমরা এর উপর দিয়ে একটা লম্ব টানছি। দেখো, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দু থেকে আমরা একটা লম্ব টানছি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের আপাতন কোণ। ধরলাম আপাতন কোণটা থিটা, আর এই কোণটা হয়ে যাবে কি আমাদের প্রতিফলন কোণ। প্রতিফলন কোণটাকে আমরা কি বলবো? থিটা, কারণ আপাতন কোণ যদি থিটা হয় প্রতিফলন কোণ কি হবে? থিটা হবে, কারণ দুটো তো সমান। আমি এক্ষুনি বললাম আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়।
তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হয়েছে। এবার দেখো এই পিকিউ আর সিও এরা পরস্পর সমান্তরাল। আমরা বললাম যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা লাইট পেরেছি বলেছিলাম। তাহলে পিকিউ আর সিও হচ্ছে কি সমান্তরাল। আর এইটা দেখো ওদের ছেদক, কোনটা ছেদক? সিকিউটা হচ্ছে ওদের ছেদক। তাহলে এইটা আর এইটা যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয় তাহলে আমরা কি জানি? এই কোণটা একান্তর কোণ হয়েছে। কারণ যদি জেড উৎপন্ন করে তাহলে আমরা জানি যে এই কোণটা একান্তর কোণ। দেখো এটা জেড উৎপন্ন করেছে, এই কোণটা একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হলো। এবার দেখো এই যে আমরা ত্রিভুজ এইটা নিয়ে দেখছি, দেখো ত্রিভুজ সিএফকিউ ঠিক আছে থেকে পাই কি পাচ্ছি? দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাই না? কোণ সি সমান কোণ কিউ সমান দুটোই থিটা হলো। এবার দুটো যদি একটা ত্রিভুজে দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু সমান হবে। অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু কোণটা সিএফ, তাহলে সিএফ সমান এই কোণটার বিপরীত বাহু কোণটা কিউএফ বা এফকিউ, দুটো সমান পেয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে এটা হচ্ছে দর্পণের উন্মেষ বলা হয়, ঠিক আছে। এই দর্পণের ছোট বড়টাকে উন্মেষ বলে। এবার আমি বললাম পি কিউটা যদি ও এর খুব কাছাকাছি নিতাম, এইখানে যদি নিতাম, ও এর যত কাছাকাছি যাওয়া যায় এই জায়গায় যদি নিতাম, তাহলে দেখো এই এফও আর এফ কিউবটা কি হতো? প্রায় নিয়ারলি সমান হতো, নিয়ার অ্যাবাউট সমান হতো। মানে বলতে চাইছি এই রশ্মিটা তুমি যদি একদম ওর কাছাকাছি নাও, রশ্মিটা পি কিউ আলোকটা যেটা পাঠিয়েছো সেটা যদি ও এর খুব কাছাকাছি নিই তাহলে কি হবে? দেখো ও তখন তো এখানে, তার মানে এফ কিউবটা হচ্ছে এখানে, অর্থাৎ এফ কিউব আর ও এফটা তখন কি প্রায় সমান, তাই না? তার মানে আমরা লিখবো কি ও এফ প্রায় সমান, তাই জন্য এটা দিলাম ও এফ আর এফ কিউবটা হচ্ছে প্রায় সমান, ঠিক আছে হলো। আচ্ছা এবার দেখো আমরা এখন দেখো ওসি সমান কি লিখতে পারি? ওসি সমান লিখতে পারি সিএফ যোগ এফও, সিএফ যোগ এফও বা ওএফ হচ্ছে। তো ওসি মানে কি আমরা দেখেছি? ওসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর সিএফ, আচ্ছা সিএফ সমান আমরা দেখো পেয়েছি আগে, এই দেখো সিএফ সমান কি এফ কিউ, তাহলে সিএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? এফ কিউ যোগ ওএফ। আবার দেখো এফ কিউ সমান আমরা কি লিখেছি? নিয়ারলি অ্যাবাউট ওএফ, তাহলে এফ কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ওএফ প্লাস ওএফ, ওএফ যোগ ওএফ মানে আমরা কি লিখতে পারি? 2OF। 2OF মানে কি আমরা জানি? ওএফ মানে হচ্ছে এফ, তাহলে আমরা কি পেলাম? R = 2F, ঠিক আছে। অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণ ফোকাস দৈর্ঘ্য। এখান থেকেও আমরা বের করতে পারি F = 2, তাহলে এটা যদি 2টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে R/2, F = R/2, তাহলে প্রমাণ হয়ে গেল R = 2F, প্রমাণ করে দিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক আমাদের ক্লাস, তারপর নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আমরা। এরপরে আমরা তোমার প্রতিবিম্ব নিয়ে পড়বো, ঠিক আছে। অর্থাৎ কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে, সাইজ কত বড় হবে সেটা নিয়ে আসবো।